দিল্লির এক শহরে রত্না দেবী নামের এক মহিলা বাস করত। তার বড় বৌমা ছিল খুবই মডার্ন। রত্না ভাবে তার বড় বৌমার মতো ছোট বৌমাও খুব মডার্ন হবে। রত্না দেবী মনে করেন তার বড় বৌমা যেমন মডার্ন, তেমনি একটি মডার্ন মেয়েকে সে তার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে আসবে। কিন্তু এর বিপরীতটাই ঘটে। রত্না দেবীর ছোট ছেলে রাজ গ্রামে কাজ করার সময় গ্রামের মেয়ে আঁচলকে পছন্দ করে বসে। তাই রাজ তার বাড়িতে না জানিয়ে আঁচলকে বিয়ে করে তার হাত ধরে বাড়ি নিয়ে আসে। রাজের এই কাণ্ড দেখে রত্না আর রাজের বড় ভাইয়ের স্ত্রী রীতা খুবই অবাক হয়। প্রথমে তারা আঁচলকে কিছুতেই মেনে নিতে চায় না। রাজ, তুই গ্রামে গিয়ে একটা গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে এলি, আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? তুই আমাদের বাড়ির ছোট ছেলে, তাই তোর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই আমাদের স্বপ্নে জল ঢেলে দিলি। হ্যাঁ রাজ, মা একদম ঠিক কথা বলেছেন। আমি ভেবেছিলাম তুমি আমার মতোই শিক্ষিত আর মডার্ন মেয়েকে বিয়ে করবে, কিন্তু তুমি গ্রাম থেকে এরকম একটা অশিক্ষিত আর বোকা মেয়েকে বিয়ে করে নিয়ে এলে। সত্যি আনবিলিভেবল। এই অশিক্ষিত আর বোকা কথাটা আঁচলের খুব খারাপ লাগে, তাই সে আর চুপ করে থাকতে পারে না। আঁচল বলে, বড় বৌদি তো ভালোই ফটর ফটর ইংরেজি বলছে, আর আমাকে বোকা বলছে। নিজে একটু মডার্ন তো, তাই আমাকে সবার সামনে অপমান করা হচ্ছে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি বোকা নই। এই বলে আঁচল সবার সামনে দিয়ে রাজকে নিয়ে নিজের ঘরে চলে যায়। মুখে সে যতই বলুক যে সে বোকা নয়, কিন্তু দিনে দিনে ঘরের কাজ কর্মে তার বোকামির পরিচয় পাওয়া যায়। দেখতে দেখতে আঁচল আর রাজের বিয়ের 6 মাস কেটে যায়। একদিন হঠাৎ দুই বৌমা বমি করা শুরু করে। এটা দেখে রত্না দেবী ডক্টর ডেকে আনেন। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন, আপনার দুই বৌমাই মা হতে চলেছেন। এখন থেকে আপনাদের দুই বৌমারই খেয়াল রাখতে হবে, কিন্তু তাদের দিয়ে বাড়ির কোনো কাজ করানো চলবে না। ডাক্তারবাবুর এই কথা শুনে রত্না দেবী আর তার ছেলেরা ভীষণ খুশি হয়। এরপর রত্না দেবী তার দুই বৌমাকে ইশারা করে বলেন, শোনো বৌমা, আজ থেকে তোমরা কেউই বাড়ির কোনো কাজ করবে না, খাটে শুয়ে আরাম করবে, আর আমি আমার দুই বৌমার জন্য কাজের লোক রাখব, যাতে তোমাদের সেবায় কোনো রকম ত্রুটি না থাকে। হ্যাঁ মা, তাই ভালো হবে, কারণ এই অবস্থায় বাড়ির কাজ করলে পেটে চাপ পড়তে পারে। মনে রেখো আঁচল, তুমি আবার ভুলে যেও না যেন। রত্না দেবী তার দুই বৌমার জন্য আলাদা আলাদা করে 2টো কাজের মাসি রেখে দেন, যাতে কাজের মাসিরা তার অন্তঃসত্ত্বা দুই বৌমার ভালোভাবে দেখাশোনা করতে পারে। কিন্তু একদিন রত্না সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে তার বোকা ছোট বৌমা মাটিতে বসে ঘর মুছছে। এটা দেখে রত্না দেবী বেশ রেগে যায়। এ কি ছোট বৌমা, তুমি এই অবস্থায় ঘর মুছছ কেন? আমি তোমার জন্য কাজের মাসি রেখেছি, আর তুমি তাকে দিয়ে কাজ না করিয়ে নিজেই কাজ করছো। এই অবস্থায় কাজ করলে তোমার শরীর খারাপ হতে পারে। না না মা, ওসব কাজের লোকের পেছনে বেশি টাকা খরচ করে লাভ নেই, তাই আমি কাজের লোককে ছাড়িয়ে দিয়েছি। আপনি বরং সেই টাকা দিয়ে ফল কিনে বড় বৌমারে খাইয়ে দেবেন, তাহলে বড় বৌদির শরীর ভালো থাকবে। আমি বরং ঘরের কাজ করে দেব, কারণ আমি যখন পেটে ছিলাম তখন আমার মা সব কাজ একাই করত, তাই আমি এত শক্তিমান হয়েছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এরকম অবস্থায় মাটিতে বসে ঘর মুছতে নেই। ডাক্তারবাবু বলেছেন তোমাকে বেশি কাজ না করতে, আর তোমার মায়ের ব্যাপার আলাদা ছিল আর তোমার ব্যাপার আলাদা। দিনকাল এখন অনেক পরিবর্তন হয়েছে। আমার কিচ্ছু হবে না। এখন ঘর মোছা হয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্নাও করব।
এভাবেই গ্রামের বোকা বৌমা কিছুতেই শাশুড়ির কথা শুনতে চায় না। তখন রত্না দেবী তার বড় বৌমার ঘরে গিয়ে দেখেন তার বড় বৌমা খাটে শুয়ে আরাম করছে। এই দেখে রত্না দেবী খুবই খুশি হন। ছোট বৌমা যদি তোমার মতো মডার্ন হতো তবে আমাকে কোনো চিন্তাই করতে হতো না। তুমি কি সুন্দর সব কাজের মাসিকে দিয়ে করাচ্ছ আর নিজের পেটের সন্তানের খেয়াল রাখছ। ওইদিকে ছোট বৌমা কাজের মাসিকে ছাড়িয়ে দিয়ে সব কাজ নিজে করছে। আমি আপনার ছোট বৌমাকে বারণ করেছিলাম মা, কিন্তু আপনার ছোট বৌমা আমার কোনো কথাই শোনেনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সে কাজের মাসিকে তাড়িয়ে দিয়েছে। আর আমাকেও বলেছিল জানেন, যে আমিও যেন কাজের মাসিকে তাড়িয়ে দিই আর মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করি, কারণ মাঠে গিয়ে দৌড়ালে নাকি শরীর ভালো থাকবে। পাগল কোথাকার। শাশুড়ি মা আর বড় বৌমা কথা বলছে, এমন সময় সারা বাড়ি কালো ধোঁয়ায় ভরে ওঠে। তারা কিছুতেই ধোঁয়ার উৎস খুঁজে পায় না। এরপর রীতা কাশতে শুরু করে। মা মা আমার খুব কষ্ট হচ্ছে। এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? আমাদের একবার রান্নাঘরে গিয়ে দেখা দরকার। মনে হচ্ছে ওখান থেকেই কালো ধোঁয়া আসছে। এই বলে রীতা আর তার শাশুড়ি রান্নাঘরে গিয়ে দেখে যে তার ছোট বৌমা মাটির চুলোয় কাঠকয়লা জ্বালিয়ে রান্না করছে, আর সেই ধোঁয়া সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। ছোট বৌমা অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটা কাণ্ড ঘটিয়েছে তা দেখে বড় বৌমা এবং শাশুড়ি মা ভীষণ রেগে যায়। এই যে বাড়িতে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও তুমি মাটির চুলায় কাঠকয়লা দিয়ে রান্না করছো কেন? এরকম বোকামি করে তুমি নিজের সন্তানের ক্ষতি তো করবেই, আর তার সাথে আমার সন্তানেরও ক্ষতি করবে। আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না বৌদি, কারণ আমাদের গ্রামে সবাই এরকম কাঠকয়লা পুড়িয়ে রান্না করে। এরকম ধোঁয়া বাচ্চাদের শরীরে গেলে ভালো। প্রথমে একটু কষ্ট হয়, তারপর আস্তে আস্তে সয়ে যাবে। রীতা কিছুতেই এরকম কালো ধোঁয়া সহ্য করতে পারে না, তাই সে নাক মুখ চাপা দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্তঃসত্ত্বা অবস্থায় আঁচলের বোকামি যেন বেড়েই চলে। এইভাবে দেখতে দেখতে 9 মাস পর বাড়ির 2 বৌমা 2 পুত্র সন্তানের জন্ম দেয়। মডার্ন বড় বৌমার ডেলিভারি খুব সহজে হয়ে গেলেও ছোট বৌমার ডেলিভারিতে কিছু সমস্যা দেখা দেয়, কারণ সে অন্তঃসত্ত্বা অবস্থায় ডাক্তারের নিয়ম কানুন কিছুই মানেনি। ছোট বৌমা, অন্তঃসত্ত্বা অবস্থায় আমি তোমাকে কাজ করতে অনেক বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তাই তোমার ডেলিভারিতে সমস্যা হয়েছে। তাই আমার এক নাতি অপুষ্টির শিকার হয়েছে। এখন থেকে তোমার নিজের সন্তানের প্রতি যত্নশীল হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি ওরে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে এমনভাবে শুকোবো যে সমস্ত অপুষ্টি এক্ষুনি চলে যাবে। বাচ্চাদেরকে সর্ষের তেল মেখে রোদে ফেলে রাখতে হয়, তাহলে ওদের শরীরে কোনো রোগই থাকে না। ভুলেও তুমি এ কাজ করতে যেও না আঁচল। এসব করতে গেলে বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু বোকা বৌমা তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আঁচলের ছেলে খুব জোরে জোরে কান্না শুরু করে। কান্নার আওয়াজ শুনে রত্না দেবী আর তার বড় বৌমা দৌড়ে ছাদে গিয়ে দেখে আঁচল সত্যি সত্যি তার ছেলের গায়ে সর্ষের তেল মাখিয়ে চড়া রোদে ফেলে রেখেছে। আর এই দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ছোট বৌমা, তোমার তো দেখছি নিজের ছেলের প্রতি মায়া মমতা কিচ্ছু নেই। এত ছোট বাচ্চাকে কেউ এই চড়া রোদে ফেলে রাখে?
তোমার ছেলের গায়ে এবার ফোসকা পড়ে যাবে। নিজের ছেলেকে এমন কষ্ট দিও না তুমি। আমাদের গ্রামের মেয়েরা এরকমভাবেই তাদের বাচ্চাদের গায়ে তেল মাখিয়ে রোদে ফেলে রাখে মা। এর ফলে তাদের শরীরের হাড় শক্ত হয়। আপনি কোনো চিন্তা করবেন না। আর বড় বৌদি, যাও তোমার ছেলেরেও নিয়ে আসো। তোমার ছেলেরে সর্ষের তেল মাখিয়ে দেব, তাহলে দুই ভাইয়ের হাড় একেবারে শক্ত হয়ে যাবে। রীতা তার বোকা জায়ের এমন কথা শুনে ভয় পেয়ে যায়। তাই সে দৌড়ে গিয়ে তার বাচ্চাকে জড়িয়ে ধরে। সেই জন্য আঁচল রীতার সন্তানের শরীরে হাত লাগাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে বাড়ির মডার্ন বড় বৌমা বাড়ির কাজের মাসির সাহায্যে নিজের ছেলের ভালো মতো খেয়াল রাখে, আর অন্যদিকে বোকা ছোট বৌমার ছেলে সারাক্ষণই কান্না করে। রীতা আঁচলের ছেলের কান্না শুনে ঘরে এসে বলে, হে কি আঁচল, তুমি তোমার 5 মাসের বাচ্চাকে গরুর খাঁটি দুধ আর ঘি খাওয়াচ্ছ কেন? গরুর দুধ ভীষণ ভারী হয়। তুমি জানো না এসব গরুর দুধ আর ঘি বাচ্চাদের পেটে সহ্য হয় না? বাচ্চাদের এসব খাওয়াতে হয় দিদি, না হলে ডাক্তারবাবু এই সেরেল্যাক 1, তারপর আবার কিসের গুঁড়ো দুধ জলে মিশিয়ে খেতে দিয়েছে। ওসব খেলে আমার ছেলের পেট খারাপ করবে। আমি আমার ছেলেরে ঘি খাইয়েই মানুষ করব। তাছাড়া আমি নিজেই ছোটবেলায় গরুর দুধ আর ঘি খেয়ে মানুষ হয়েছি। আঁচল তার ছোট বাচ্চাকে বেশি পরিমাণে গরুর দুধ আর ঘি খাওয়ানোর ফলে তার বাচ্চা ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে। কিছুদিন পর তার ছেলের ভীষণ শরীর খারাপ করে, আর বাচ্চাটি দিনে দিনে অসুস্থ হয়ে যায়। কিন্তু তবুও আঁচল তার বোকামো ছেড়ে দেয় না। অন্যদিকে রীতার ছেলে বেশ সুন্দর ও ফুটফুটে হয়। ইতিমধ্যে সে বসতেও শিখে যায়, কিন্তু আঁচলের ছেলে সারা দিন নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকে। এই অবস্থা দেখে রীতা বলে, মা, আমার মনে হয় আঁচলের ছেলেকে এবার ডাক্তার দেখানো দরকার, না হলে কিন্তু বাড়ির খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি আপনার ছোট বৌমার কথা শুনবেন না, আপনি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসুন। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ, আমি এক্ষুনি ডাক্তার আনছি। আরে আমার ছেলের কিচ্ছু হয়নি, ওর মনে হয় খারাপ নজর লেগেছে, তাই আমি ওর নজরটা ঝাড়িয়ে দিলে আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার ডাকার কোনো দরকার নেই। সে তার নিজের ছেলের নজর ঝাড়ানোর জন্য ছেলের মাথায়, চোখে এবং কপালে মোটা করে কাজল পরাতে শুরু করে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, জাদুর কপালে মোর টিপ দিয়ে যা, আমার সোনার ওপর থেকে নজর কেটে যা, আমার বাবার সব অসুখ কমনি সেরে যা। এরকম কাজল পরা দেখে রত্না আর তার বড় বৌমা ভয়ে আঁতকে ওঠে। রত্না এসব কাণ্ড দেখে বলে, বৌমা, তুমি তোমার ছেলেকে নিয়ে যা ইচ্ছে তাই শুরু করেছ। এরকমভাবে কাজল পরিয়েছ বলে তোমার ছেলের সারা শরীরে র্যাশ উঠেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি আমার নাতির ওপর এমন অত্যাচার সহ্য করব না। বোকা মেয়ে, তুমি যদি আর এরকম করো তবে আমি কিন্তু বাচ্চাদের ওপর অত্যাচার করছো বলে পুলিশে কমপ্লেন করব। তুমি যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছো সেদিন থেকে প্রমাণ করতে চাইছো যে শহুরে আদব কায়দা খারাপ আর গ্রামের আদব কায়দা ভালো, কিন্তু সব সময় গ্রামের আদব কায়দা ভালো নাও হতে পারে। আমি আপনাদের কোনো কথাই শুনব না, আর আমার ছেলের নজর যখন কাটছে না তখন আমি আমার ছেলেরে ঝাঁটার বাড়ি মারব, কারণ আমাদের গ্রামে রোজারা নজর কাটানোর জন্য ঝাঁটার বাড়ি মারে, এতে সব নজর কেটে যায়। এই বলে আঁচল ঝাঁটা নিয়ে এসে তার ছেলেকে মারতে যায়, আর তখনই সঙ্গে সঙ্গে রীতা আর রত্না আঁচলের হাত চেপে ধরে, আর সেই সাথে রীতা আঁচলের গালে জোরে একটা থাপ্পড় মারে। তারপর বলে,
তুমি যে এরকম বোকা আর অসভ্য মেয়ে আমাদের জানা ছিল না। তোমাকে ঘাড় ধরে ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তোমার এত বড় সাহস যে তুমি তোমার ছেলেকে ঝাঁটার বাড়ি মারবে? তুমি সেই অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই যা নয় তাই শুরু করেছ। তবে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এই বলে রীতা ডাক্তারবাবুকে ফোন করে, আর ফোনের মধ্যে সে ডাক্তারবাবুকে সব কথা বলে দেয়। ডাক্তারবাবু ভয় পেয়ে যান আর তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন। ডাক্তারবাবু বলেন, আঁচল, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আপনার ছেলে অপুষ্টির শিকার হয়েছে, আর ছেলেকে ভালো করে যত্ন নিতেও তো বলেছিলাম। কিন্তু আপনি তো আপনার ছেলেকে এই বয়সেই দুধ ঘি খাইয়েছেন, সর্ষে তেলও মাখিয়েছেন, রোদে রেখেছেন, আর এখন আবার ঝাঁটার বাড়ি মারছেন। ভেরি সরি টু সে, আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে ওকে আর বেশি দিন বাঁচানো যাবে না। আমার আর কিছুই করার নেই। ছেলে মরে যাওয়ার কথা শুনে আঁচল খুব ভয় পেয়ে যায়, আর সে নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে যে সে নির্জীব হয়ে ঘুমিয়ে আছে। হাজারবার ডাকলেও তার ছেলে সাড়া দেয় না। ফলে ডাক্তার তৎক্ষণাৎ তার ছেলের চিকিৎসা শুরু করে। এরপর আঁচল বলে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আমার ছেলের উপর বোকা বোকা অত্যাচার করব না। আমি ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছি, আমি আমার ছেলেরে সেইভাবেই মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু আমি আর কখনো এরকম করব না। সবাই আমারে ক্ষমা করে দিন আপনারা। ডাক্তারবাবু অনেক কষ্ট করে সেই ছোট্ট ছেলেটিকে সুস্থ করে তোলেন। তারপর থেকে আঁচল কোনো দিন কোনো বোকামি করেনি। রীতার কাছ থেকে সে ছেলে মানুষ করার সকল শহুরে আদব কায়দা শিখে নেয়। ফলে সে আর বোকা থাকে না। এইভাবে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর তাদের ছেলেদেরকে মানুষ করতে থাকে।